আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। চলো আজকের পর্বে আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথা বলি। অনুধাবনমূলক প্রশ্ন পড়ার সাথে সাথে কিন্তু আমাদের সৃজনশীলের খ নাম্বারও প্রশ্নের প্রস্তুতি হয়ে যাবে, আবার সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে যাবে, একসাথে দুইটা কাজ। চলো শুরু করি। কি বলছে দেখো তো, ভার্নালিনকে পোস্টুলেটেড হরমোন বলা হয় কেন? পোস্টুলেটেড হরমোন। ফ্লোরিজেনকে পোস্টুলেটেড হরমোন বলা হয় কেন? তাহলে আমরা দুইটা পোস্টুলেটেড হরমোনের নাম জানলাম, ভার্নালিন আর ফ্লোরিজেন। এখন পোস্টুলেটেড হরমোন কি জিনিস? এটা হচ্ছে এরকম এক ধরনের হরমোন যে হরমোনগুলো কি করে, যাদেরকে আমরা এখনো ঠিকমতো চিনতে পারি না, ওদের রাসায়নিক গঠন ঠিকমতো জানতে পারি নাই, তারপর ওদের উৎপত্তি কোথায়, ওদের পরিচয় কি, এগুলো কিছুই জানতে পারি নাই, যার জন্য ওদেরকে পোস্টুলেটেড হরমোন বলা হয়। যে পোস্টুলেটেড কেন বলা হয়, এটা হচ্ছে কারণ উদ্ভিদে কিছু কিছু হরমোন রয়েছে যাদের আলাদা করা বা শনাক্ত করা যায়নি, এখনো আমরা জানতে পারি নাই, ওরা হচ্ছে পোস্টুলেটেড হরমোন। এদের মধ্যে রয়েছে ফ্লোরিজেন এবং ভার্নালিন, এই দুইজনকেই আমরা সেম ক্যাটাগরির ভিতর ফেলতে পারতেছি। ভার্নালিন হরমোন প্রধানত উদ্ভিদের ফুল ও জনন সংশ্লিষ্ট অঙ্গের বিকাশে সাহায্য করে। ভার্নালিন কি করে? ফুল আর জনন সংশ্লিষ্ট অঙ্গের বিকাশে, ফুল বড় করতে, তারপর জনন অঙ্গের বিকাশ মানে ওইটার বৃদ্ধি ঘটাইতে ভার্নালিন কাজ করে। আর ফ্লোরিজেন কি করে? ফ্লোরিজেন পাতায় উৎপন্ন হয়, এতটুকু জানা গেছে। পাতায় উৎপন্ন হয়ে পাতা, ছোট্ট একটা পাতা তৈরি হওয়ার কথা, কিন্তু ওখান থেকে ফুল তৈরি করে ফেলে। ধরো এখানে একটা পাতা, এখানে আরেকটা পাতা, এরকম একটা নির্দিষ্ট সিরিয়াল পরপর এরকম তৈরি হচ্ছে। এখানে ছোট্ট একটা পাতা হওয়ার কথা, তাই না? কচি পাতা হওয়ার কথা, পত্র মুকুল হওয়ার কথা। মুকুল মানে ছোট্ট, তাহলে পত্র মুকুলকে ও কি করবে? পুষ্প মুকুলে পরিণত করে ফেলবে। এইখানে ছোট একটা পাতা হওয়ার কথা, কিন্তু পাতাটাকে সে ফুলে পরিণত করে ফেলবে। তাহলে পত্র মুকুলকে পুষ্প মুকুলে পরিণত করে ফেললো। কে করলো এই কাজটা? ফ্লোরিজেন করলো। এটা মনে রাখা সহজ। কি? ফ্লাওয়ার ফ্লোরিজেন, ফ্লাওয়ার ফ্লোরিজেন। ফুল ফোটাতে সাহায্য করে কে? ফ্লোরিজেন হরমোন। রূপান্তরিত করলো, এই জন্য কিন্তু আমরা ফুলকে রূপান্তরিত বিটপ বলি। এই যে রূপান্তরিত ওয়ার্ডটা আসছে, দেখো রূপান্তরিত। এসব হরমোনের নির্দিষ্ট কোনো রাসায়নিক পরিচয়, গঠন আর নিয়ে আমরা জানতে পারি না, যার জন্য দীর্ঘদিনের অনিশ্চয়তার কারণে এই জিনিসগুলার আমরা মানে শনাক্তকরণ হয় না, এরকম বলতে পারতেছি। তাহলে এই যে ভার্নালিন আর ফ্লোরিজেন, ওদের পরিচয় বা ওদের গঠন, ওদের উৎপত্তি আজ পর্যন্ত ক্লিয়ার হয় নাই আমাদের কাছে, যার জন্য এগুলারে আমরা বলবো পোস্টুলেটেড হরমোন। কেমন? ক্লিয়ার? এরপরে, দিবাদৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি উদ্ভিদের ফুল ফল ধারণকে প্রভাবিত করে। হ্যাঁ, করে তো। দিবাদৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি বলতে সূর্যের আলো যতক্ষণ থাকবে, অনেকক্ষণ যদি সূর্যের আলো থাকে, কিছু কিছু উদ্ভিদের জন্য এটা ভালো, ওরা অনেক বেশি আলো পাচ্ছে, তাড়াতাড়ি ব্লুম করতে পারতেছে। আবার কিছু কিছু উদ্ভিদ এত সূর্যের আলো লাগে না, অল্প একটু সূর্যের আলো পাইলেই ওরা ব্লুম করে ফেলে। তাহলে এরকম উদ্ভিদগুলার দিবাদৈর্ঘ্যের উপর ওদের প্রভাব আছে। তুমি ধরো মরুভূমির একটা উদ্ভিদকে, একটা ক্যাকটাস গাছকে আনে বরফের দেশে লাগাই দিছো, ওই ক্যাকটাস বেচারা বাঁচতে পারবে? পারবে না। ও ফুল ধারণ করতে পারবে না, ফল তৈরি করতে পারবে না, কিছুই পারবে না। সেক্ষেত্রে এই যে উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে সূর্যের আলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে চলো আমরা একটু দেখি এই জায়গাটায় দেখো, এই যে ছোট দিন বড় দিন উদ্ভিদ। ছোট দিন বলতে শীতকাল, শীতকালে দিন ছোট থাকে না, রাত বড় থাকে। ছোট দিন যেখানে সূর্য 8 থেকে 12 ঘন্টা আলো দিচ্ছে, তখন চন্দ্রমল্লিকা আর ডালিয়া ফুল অনেক ভালো ফুটতে পারে। বড়দিনের উদ্ভিদ, বড়দিন বলতে আবার ওই মেরি ক্রিসমাস ওইটারে মনে করো না, এটা সূর্যের আলো অনেক সময় থাকতেছে, ওই সময়টাকে বুঝাইছে। 12 থেকে 16 ঘন্টা যখন সূর্যের আলো থাকে, তখন লেটুস আর ঝিঙ্গা উদ্ভিদ অনেক ভালো ফুটে, মানে ভালো হয়। তারপরে নিরপেক্ষ, দেখো সূর্যের আলো লাগে না এমন সময় শসা, সূর্যমুখী, এই ফুলগুলায় সূর্যের আলো অনেকক্ষণ থাকুক, অল্প সময় থাকুক, ওদের কিচ্ছু যায় আসে না, ওরা যে কোনো সময় ব্লুম করতে পারে। তাহলে এই যে দিবা দৈর্ঘ্যের উপরে বিভিন্ন উদ্ভিদ বিভিন্ন রকম তোমার প্রতিক্রিয়া দেখাচ্ছে। অনেক উদ্ভিদের পুষ্প প্রস্ফুটন মানে ফুল ফোটা, পুষ্প প্রস্ফুটন বলতে ফুল ফোটা দিনের দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। ছোট দিনের উদ্ভিদ যেমন চন্দ্রমল্লিকা, ডালিয়া, ডালিয়াও দিতে পারো তুমি ওর পাশে দিয়ে, আমি লিখছিলাম না ওইখানে নোটের ভিতর, চন্দ্রমল্লিকা, ডালিয়া পুষ্পায়নের জন্য স্বল্প আলোক দৈর্ঘ্যের প্রয়োজন। অল্প কিছু সময় আলো পড়লেই, অথবা ছোট দিন বলতে ওই সূর্যের তো তাপ তখন অনেক কম থাকে, শীতকালে তো সূর্য এত বেশি তাপ দেয় না, তাই না? ওই যে তোমরা
কি জানি বিজিএস এরকম পড়ে থাকবা যে কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, তির্যক ভাবে আলো দেওয়া, এরকম জিনিসপাতি ওই সময় হচ্ছে কি দেখা যায় যে ওই ছোট দিনের উদ্ভিদগুলা অল্প তাপ, তখন হচ্ছে ওদের জন্য সুবিধা। আবার দীর্ঘ আলো ওইসব উদ্ভিদে পুষ্প উৎপাদনে ব্যাঘাত ঘটে। এগুলো আবার যখন বড় দিন থাকে, অনেক সময় যখন সূর্য কড়া ভাবে রোদ দিতে থাকে, তখন আবার ওদের অনেক অসুবিধা হয়। তখন ওদের জন্য অসুবিধা হইলে কি হয়েছে, আরেকজনের জন্য ভালো। তখন আবার ঝিঙ্গা আর লেটুসের জন্য অনেক ভালো, ওরা আবার সেই করে বড় হয়ে যায় ওই গাছগুলা। এরকম পুষ্পায়নের জন্য এই যে আলো, দিবা দৈর্ঘ্যের আলো কম বেশি হওয়া, এটা এফেক্ট ফেলতেছে। তাহলে আমরা এই জায়গাটা বুঝতে পারলাম। এরপরে ভার্নালাইজেশন কি? শুনো, এই যে প্রশ্নগুলা আমি যে তোমাদেরকে মানে এই ক্লাসটার উদ্দেশ্য কিন্তু এরকম না যে তুমি খাতায় কিভাবে লিখবা ওইটা আমি ধরে ধরে তোমাকে বলবো। খাতায় লেখার জন্য তো তোমার কাছে বইটা আছে, তুমি যখন কিউআর কোডটা স্ক্যান করলা, আমি শুধু তোমাকে বুঝানোর কাজটা করব, তুমি সহজে কেমনে বুঝতেছো। এজন্য আমি হচ্ছে ধরে ধরে লাইনগুলা পড়তেছি না, আমি তোমাকে শুধু বুঝাই দিচ্ছি, যেটা তুমি এইখানে প্যারাটুকু পড়ার পরে যদি না বুঝো তখন আমার কথাটা শুনে বুঝতে পারবা, বুঝছো? এজন্য হচ্ছে আমি এরকম ধরে 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 লাইনগুলা পড়তেছি না। ভার্নালাইজেশন কি? ভার্নালাইজেশন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে শৈত্য প্রদান করে আমরা উদ্ভিদের ফুল ধারণকে ত্বরান্বিত করব। ত্বরান্বিত কি জিনিস? শৈত্য প্রদান মানে হচ্ছে শীত, ঠান্ডা দিব, ওকে, ঠান্ডা পরিবেশ দিব ওই বীজটাকে, তখন উদ্ভিদের ফুল ধারণ ত্বরান্বিত হয়ে যাবে। ত্বরান্বিত মানে বেড়ে যাবে, বৃদ্ধি, ফুল ধারণ বৃদ্ধি পাবে। এই প্রক্রিয়াকে ভার্নালাইজেশন বলতেছে। যারা কৃষিকাজের সাথে যুক্ত তাদের জন্য তো এই ফুল ধারণটা অনেক গুরুত্বপূর্ণ। মানে যত তাড়াতাড়ি ফুল ধারণ করবে উদ্ভিদটা, তত তাড়াতাড়ি পরাগায়ন হবে, তত তাড়াতাড়ি হচ্ছে ফল তৈরি হবে, ফুল থেকে ফল হবে। তাহলে এই জন্য ফুল ধারণটাকে ওরা চায় যেন তাড়াতাড়ি হয়ে যায়। ফুল ধারণ ত্বরান্বিত করার জন্য মনে করো এখন গ্রীষ্মকাল চলতেছে, তুমি এরকম একটা উদ্ভিদ লাগাইতে চাইলা যেটা হচ্ছে শীতের দিনে হয়, কিন্তু তোমার এখন লাগানো লাগবে। সেক্ষেত্রে তুমি বীজটাকে কিছুক্ষণ ঠান্ডা টেম্পারেচারে রেখে দাও। ওই বীজটাকে মাটিতে বপন করার আগে 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি, অনেক কম না, অনেক শীত, ওই শীতের ভিতরে রেখে দাও। রেখে দিলে তারপরে যায় মাটিতে বপন করো, দেখবা যে ওই উদ্ভিদটার ফুল ধারণ অনেক বেড়ে যাবে। গরমকাল যেহেতু, গরমকালে ওর এত তাড়াতাড়ি ফুল ধরার কথা, কিন্তু তাড়াতাড়ি ধরে ফেলবে। এই প্রক্রিয়াটাই হচ্ছে ভার্নালাইজেশন। শৈত্য প্রদানের মাধ্যমে কোনো একটা উদ্ভিদকে আমি ফুল ধারণে ত্বরান্বিত করে দিব, তাড়াতাড়ি ফুল ধরতে সাহায্য করে দিব। তাহলে কি বলছে দেখো তো, অনেক উদ্ভিদের অঙ্কুরিত বীজকে শৈত্য প্রদান করা হয়। অঙ্কুরিত বীজ মানে হচ্ছে বীজটা তুমি এখনো মাটিতে দাও নাই, অল্প একটু শিকড় বের হয়ে গেছে। ছোলা বুটকে পানিতে ভিজায় রাখছো কখনো? এরকম করে শিকড় বাইর হইতে দেখো? আমি কিন্তু দেখি আমার মা হচ্ছে ভিজায় রাখলে এরকম অল্প একটু শিকড় বের হয়ে যায়। তাহলে অঙ্কুরিত একটা বীজ, ওটাকে এখন আমি শৈত্য প্রদান করব। তাদের ফুল ধারণের সময় এগিয়ে আসে। সময় এগিয়ে আসে বলতে সময় তাড়াতাড়ি চলে আসছে। তাহলে ফুল ধারণের সময় তাড়াতাড়ি চলে আসছে। ফুল ও ফল সৃষ্টির সুপ্তাবস্থার দৈর্ঘ্য হ্রাস পায়। সুপ্তাবস্থা মানে লুকায় থাকার অবস্থা। ওই বীজটা এখানে ভিতর লুকায় ছিল না, এই যে বাইরের এই বীজটুকু মানে শিকড়টুকু ওখানে ভিতর লুকায় ছিল, কিন্তু ওই লুকায় থাকার অবস্থাটা, সুপ্তাবস্থাটার অনেক দিন লুকায় থাকার কথা ছিল, তাড়াতাড়ি চলে আসছে। সুপ্তাবস্থার দৈর্ঘ্য কমে গেছে, তাই না? তার মানে ও হচ্ছে লুকিয়ে থাকার সময়টা কমে যাবে, তাড়াতাড়ি করে বের হয়ে আসবে। যত তাড়াতাড়ি শিকড় বের হবে তত তাড়াতাড়ি গাছ বড় হয়ে যাবে, তত তাড়াতাড়ি ফুল আসবে, ফল আসবে, কৃষকদের জন্য ভালো। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি হচ্ছে ভার্নালাইজেশনের মাধ্যমে সুবিধা হচ্ছে আমাদের। সুবিধাটা কিভাবে হচ্ছে? শীত প্রদান করার মাধ্যমে, ঠান্ডা আবহাওয়া দেওয়ার মাধ্যমে বীজগুলা তাড়াতাড়ি বড় হইতে পারতেছে। তাহলে ভার্নালাইজেশন হচ্ছে ওই প্রক্রিয়াটা, যে প্রক্রিয়ায় আমরা কোনো একটা বীজকে তাড়াতাড়ি বড় হওয়ার জন্য, তাড়াতাড়ি ফুল ফোটানোর জন্য ঠান্ডা পরিবেশ দিব। ফটোট্রপিজম বলতে কি বুঝো? ফটোট্রপিক চলন অথবা ফটোট্রপিজম একই কথা। কেমন? কোথাও যদি এখানে ফটোট্রপিক চলন দেখতে পাও, ট্রপিক চলন যদি দেখতে পাও, তাহলেও বুঝবা একই কথা বলছে। কি জিনিস আমি একটু বলি। দিনের দৈর্ঘ্যের কথা তো একটু আগে বললাম। কি হয়? অনেকক্ষণ আলো পড়ে, অনেকক্ষণ সূর্যের আলো থাকলে কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ। এখন দিনের দৈর্ঘ্য এটা নির্ভর করে কার উপর? সূর্যের উপর। সূর্য কোন দিক থেকে আলো দিচ্ছে, সূর্য কতক্ষণ আলো দিচ্ছে, ওই জিনিসপাতিগুলা। এবার ধরো একটা উদ্ভিদের উপর আলো পড়তেছে, এই যে দেখো এই উদ্ভিদটা, কেমন? ওর দিকে তাকাও। এই উদ্ভিদের এই যে সূর্যের আলো আসতেছে, সূর্যের আলো ওর যে দিক থেকে আসতেছে, ডালপালাগুলো ওই দিকে বড় হয় না? ডালপালাগুলো কিন্তু সূর্যের আলোর দিকে বড় হয়।
এরকম কখনো দেখছো? একটা জলাশয়, একটা পুকুর, পুকুরের এই তীর থেকে একটা গাছ এরকম ভাবে উঠলো না, গাছটা উঠলো এরকম ভাবে, এরকম ভাবে। উঠার পরে তুমি ভাবতেই পারো যে এই গাছটা কেন এরকম করে উঠলো, কেন সে লম্বা করে উপরের দিকে উঠলো না? কারণ ওইদিকে সূর্যের আলো ছিল না। সূর্যের আলো যেই দিকে থাকবে, উদ্ভিদের ডালপালা, তারপরে কাণ্ডের দৈর্ঘ্য হচ্ছে ওই দিকে বৃদ্ধি পাবে। তাহলে দেখো এই যে গাছটা একটু বাঁকা হয়ে এই দিক থেকে আসলো, কারণ কি? এই দিক থেকে সূর্যের আলো আসতেছে। তাহলে সূর্যের আলোর দিকে কাণ্ড, তারপরে হচ্ছে তোমার মূল যখন ভ্রূণীয় অবস্থায় থাকবে, কাণ্ড যখন ছোট্ট থাকবে, মানে চারা গাছের ক্ষেত্রে, তখন ওর তো হচ্ছে যেই, তো আমরা কি জানি যে উদ্ভিদ কোষের বাইরে কোষ প্রাচীর থাকে। উদ্ভিদ যখন অনেক বড় হয়ে যায় তখন অনেক শক্ত হয়ে যায়, কিন্তু ছোট্ট একটা চারা গাছ কি অতটা শক্ত থাকে? ওর যে কোষগুলা, ওগুলা কিন্তু তখনও হচ্ছে তোমার মানে আলোর দিকে চলাচল করতে পারে। যেভাবে চলাচল করে বড় হয়ে যাবে, ওইভাবে করে পরে কাষ্ঠল হওয়ার পরে আমরা গাছটাকে এরকম স্ট্রাকচারে দেখতে পাবো। তাহলে এই গাছের শাখা প্রশাখাগুলা কোন দিকে বড় হইলো? যেদিকে সূর্য আছে ওই দিকে। এবার তুমি শিকড়গুলার দিকে তাকাও, শিকড়গুলা কোন দিকে বড় হইলো? যেদিকে সূর্যের আলো আছে তার উল্টা দিকে না? তাহলে উল্টা দিকে মূল চলন ঘটাচ্ছে, শিকড়গুলা উল্টা দিকে চলন ঘটাচ্ছে। ওরা যত বড় হইতে থাকবে মাটির নিচের দিকে যাইতে থাকবে, সূর্যের আলোর উল্টা দিকে যাইতে থাকবে। আর শিকড়গুলার উপরের দিকে কি থাকে? কাণ্ড থাকে, ডাল পালা থাকে, শাখা প্রশাখা। ওরা কোন দিকে বিস্তৃতি লাভ করবে? যেদিকে সূর্যের আলো আসে ওই দিকে। এই যে আলোর দিকে যাবে নাকি আলোর উল্টা দিকে যাবে, এটাই হচ্ছে আমাদের ফটোট্রপিক চলন। কি বলছে দেখো তো, এটা হচ্ছে এক ধরনের বক্র চলন। এই যে আমি এখানে দেখো সামগ্রিক চলন আর বক্র চলন, দুই ধরনের চলন লিখছি না? চলন দুই ধরনের হয়। সামগ্রিক মানে কোনো একটা জীব, কোনো একটা উদ্ভিদ, ছোট্ট উদ্ভিদ হইতে পারে ফাইটোপ্লাঙ্কটন, প্রয়োজনের তাগিদে এক জায়গা থেকে অন্য জায়গায় পুরাটা চলে যাবে। মনে করো একটা শৈবাল পানিতে ভাসতেছে, ও এখানে খাবার পায় না, ও ভাসতে 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 অন্য একটা জলাশয়ে চলে গেল। ও পুরাটা চলে গেছে না? নাকি দুইটা পাতা, দুইটা শিকড় রেখে চলে যাবে? না তো, পুরা বডিটা চলে যাবে। আর বক্রচলনের ক্ষেত্রে আমরা বড় উদ্ভিদ দেখতে পাই। এই যে বড় বট গাছটা, তুমি কি কখনো দেখছো বট গাছ এখানে খাবার পাচ্ছে না? বট গাছ শিকড় সুদ্ধা উঠে অন্য জায়গায় চলে গেছে, যেখানে খাবার নাই, থাকবো না, অন্য জায়গায় চলে যাব। কখনো কি এরকম হয় না? কিন্তু ওদের সামগ্রিক চলন আমরা দেখতে পাই না। কিন্তু একটা উদ্ভিদের পরাগরেণু মনে করো, পরাগরেণু কিরকম হয়? এরকম কাটা কাটা না? এই পরাগরেণুটা পরাগায়নের উদ্দেশ্যে অন্য একটা ফুলের গর্ভমুণ্ড পর্যন্ত যাবে না, ও পুরা অংশটা চলে গেছে। এটারে আমরা বলবো হচ্ছে সামগ্রিক চলন। আর বক্রচলন হচ্ছে যে বড় গাছের ক্ষেত্রে সূর্যের দিকে যায়, সূর্যের উল্টা দিকে যায়। তাহলে ফটোট্রপিক চলন কার ক্ষেত্রে দেখতে পাবো? এই বক্রচলনের ক্ষেত্রে। এই কথাটাই এখানে বলছে যে ফটোট্রপিক চলন এক ধরনের বক্রচলন। বুঝতে পারছো? বাঁকা হয়ে চলন হয়, শাখা প্রশাখা বাঁকা হয়ে সূর্যের আলোর দিকে চলে যায়, শিকড়গুলা সূর্যের আলোর উল্টা দিকে চলে যায়। তাহলে ফটোট্রপিক চলন এক ধরনের বক্রচলন। উদ্ভিদের কাণ্ড এবং শাখা প্রশাখা সবসময় আলোর দিকে চলন ঘটে। শাখা প্রশাখা তো সূর্যের আলোর দিকে যায়, বড় হয়ে উপরের দিকে চলে যায়। এবং মূল কোন দিকে চলন ঘটে? মূলের চলন সবসময় আলোর বিপরীত দিকে হয়। এই যে আলোর দিকে যাবে তখন ওইটারে আমরা বলবো পজিটিভ চলন, আর আলোর উল্টা দিকে গেলে বলবো হচ্ছে নেগেটিভ ফটোট্রপিক চলন। তাহলে এই যে আলোর দিকে যাবে নাকি আলোর উল্টা দিকে যাবে, এই জিনিসটাই হচ্ছে ফটোট্রপিজম। বুঝতে পারলাম? এরপরে প্রশ্নটাই যাই। উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায় কেন? সেম কনসেপ্ট। কাণ্ড আলোর দিকে কেন যাবে না? কারণ ওই যে ছোট্ট যদি পদা গাছ চিন্তা করো, ছোট্ট দুইটা পাতা থাকে আর কচি কাণ্ড থাকে। এই কাণ্ডটা আলোর দিকে যদি না যায়, কাণ্ড যখন সবুজ থাকে তখন ওই সবুজ কাণ্ডটা উদ্ভিদের শালক সংশ্লেষণে সাহায্য করে। ছোট্ট থাকতে তো ওর পাতা থাকে না, দুইটা মাত্র পাতা দিয়ে ও কি শালক সংশ্লেষণ করবে? তখন ওর কাণ্ডটা, এই যে সবুজ কাণ্ডটা, এই কাণ্ডটা ওর মানে ছোট্ট গাছটার শালক সংশ্লেষণে সাহায্য করে, খাদ্য তৈরিতে সাহায্য করে। তখন ওই খাদ্য পুষ্টি নিয়ে নিয়ে সে বড় হয়ে যায়, তারপরে যে পাতাতে হচ্ছে শালক সংশ্লেষণ ঘটে। এখন এই যে দেখো কাণ্ডটা, ও সূর্যের আলোর দিকে কেন যাবে না? সূর্যের আলো থেকেই তো আমরা হচ্ছে সূর্য শক্তিটাকে নিয়ে খাদ্য শক্তিতে পরিণত করব। তাহলে অবশ্যই কাণ্ডের চলন আমাদের আলোর দিকে হবে, বা পজিটিভ ফটোট্রপিক চলন আমরা দেখতে পাবো। তাহলে উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যাওয়ার কারণ হচ্ছে পজিটিভ ফটোট্রপিক চলন। এই চলনের উদাহরণ, কাণ্ড হচ্ছে আলোর দিকে যায়, শাখা প্রশাখাও আলোর দিকে যায়। যদি এখানে নেগেটিভ বলতো তাহলে এই যে শিকড়গুলা আলোর বিপরীত দিকে যায়।
এবার উদ্ভিদ অন্যান্য জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পন্ন, উদ্ভিদেরও কিন্তু জীবন আছে, ও কিন্তু অনুভূতি ক্ষমতাও আছে। এজন্য অভ্যন্তরীণ বা বাহ্যিক কোনো উদ্দীপনা উদ্ভিদ দেহে কি করে, তোমার আলোর দিকে যাইতে সাহায্য করে। ওরও কিন্তু হরমোন আছে, উদ্ভিদেরও কিন্তু হরমোন আছে। ওই হরমোনগুলোর কারণে উদ্ভিদ হচ্ছে তোমার আলোর দিকে যায়, খাদ্য তৈরি করার জন্য ওর প্রয়োজন অনুভব হলেও ওই দিকে হচ্ছে চলন ঘটায়। সেক্ষেত্রে উদ্ভিদের চলন ঘটে। ফটোট্রপিক চলন হলো এক ধরনের বক্র চলন। ফটোট্রপিক চলনের জন্যই উদ্ভিদের কাণ্ড আর শাখা প্রশাখা আলোর দিকে চলন ঘটে। তাহলে জিজ্ঞেস করছে যে কেন বেঁকে যায়? বেঁকে যাওয়ার কারণ হচ্ছে ওর উদ্দীপনা আছে, ওরও প্রয়োজন আছে, যার জন্য ও হচ্ছে আলোর দিকে চলন ঘটাবে। এটা হচ্ছে পজিটিভ ফটোট্রপিক চলন। এরপরের প্রশ্নটাই চলো যাই, কি বলছে? ডায়াটমের চলনকে সামগ্রিক চলন বলেন কেন? দুই ধরনের চলন বলছি, একটা হচ্ছে সামগ্রিক আর একটা বক্র চলন। বক্র চলন নিয়ে এতক্ষণ কথা বলছি বড় উদ্ভিদের ক্ষেত্রে। বড় উদ্ভিদগুলার শাখা প্রশাখা একদিকে যাবে, শিকড় আরেক দিকে যাবে, ওরা পুরাটা চলে যেতে পারে না, শুধু একটু বাঁকা হয়ে শাখা প্রশাখাগুলা বাঁকা তেড়া হয়। কিন্তু ডায়াটম হচ্ছে ছোট্ট একটা নিম্ন শ্রেণীর জীব। তোমরা এটা প্রথম অধ্যায়ে এই নামটা শুনছো। প্রথম অধ্যায়ে এরকম একটা চিত্র দেওয়া ছিল বইয়ের ভিতরে, এরকম এরকম। এটা হচ্ছে একটা ডায়াটম। ডায়াটম দেখতে এরকম হয়। এই যে ডায়াটম জীবটা, ও এতটুকু ছোট্ট একটা জীব, ওর এখন প্রয়োজনের তাগিদে ও এক জায়গা থেকে আরেক জায়গায় পুরাটা চলে যাইতে পারবে। আবার ক্ল্যামাইডোমোনাস আছে, ভলবক্স আছে, ওরা হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। এই যে নিম্ন শ্রেণীর জীবগুলা, ওরা প্রয়োজনের তাগিদে এক জায়গা থেকে আরেক জায়গায় পুরাটা স্থানান্তর হয়ে চলে যাইতে পারতেছে। তাহলে ওদেরকে আমরা কি দেখবো? সামগ্রিক। সামগ্রিক বলতে আমরা পুরাটা বুঝি না, পুরা দেহটা চলে যাবে। ডায়াটম সামগ্রিক প্রয়োজনের তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে বলে এদের সামগ্রিক চলন দেখা যায়। উদ্ভিদ দেহের কোনো অংশ যখন সামগ্রিকভাবে প্রয়োজনের তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তাকে সামগ্রিক চলন বলে। হ্যাঁ, এতটুকু তো আমরা বুঝলাম যে পুরাটা চলে যাবে। কেন চলে যাবে? যে কোনো প্রয়োজনের তাগিদে। ডায়াটম শৈবালে এ ধরনের চলন দেখা যায়। শৈবাল কই থাকে? জলাশয়ে থাকতে পারে, স্যাঁতসেঁতে জায়গায় থাকতে পারে। এই যে ওই শৈবালগুলা এখানে খাবার পাচ্ছে না, ভাসতে ভাসতে অন্য জায়গায় চলে যাবে, পুরা বডিটা চলে গেল না। এজন্য ডায়াটমের ক্ষেত্রে আমরা কি বলবো? সামগ্রিক চলন বলবো। দেখো, ডায়াটম হচ্ছে এককোষী শৈবাল, কোনো অংশ সামগ্রিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। এখন উদ্ভিদের ক্ষেত্রে দেখো, উদ্ভিদের যে পরাগরেণুটা, পরাগরেণু প্রয়োজনের তাগিদে এক জায়গা থেকে অন্য একটা ফুলের গর্ভমুণ্ডে চলে গেল। এই যে পরাগরেণুটা পুরাটা চলে গেল না, এটারে আমরা কিন্তু সামগ্রিক চলন বলতে পারি। কি জন্য গেল? পরাগায়নের উদ্দেশ্যে গেল। এরকম ডায়াটমও পুরা অংশটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে, এটাকে আমরা সামগ্রিক চলন বলবো। সহজ কথা, এত গেজানোর কিছু নেই। পরের প্রশ্নটা চলে যাই। পিঁপড়াদের এক সারিতে চলাচল করতে দেখা যায় কেন? এটা আমরা সবাই দেখছি, তোমরাও দেখছো শিওর, যে পিঁপড়ারা কি করে, প্যারেড করতে করতে একজনের পিছে পিছে আরেকজন যায়, পুরা সারিতে সারিতে যাইতে থাকে। এখন কি জন্য? ওদের সমস্যা কি? এরকম কেন করে? পিঁপড়াদের এরকম চলার কারণ হচ্ছে এক ধরনের হরমোন, ফেরোমেন একটা হরমোন আছে। দেখো, হরমোনটার নাম কি? ফেরোমেন। ফেরোমেন হরমোনটার কারণে ওরা এরকম হচ্ছে সারিতে সারিতে চলে। ধরো একটা পিঁপড়া একটা খাবার পাইলো, কেমন? সে একটা খাবার পাওয়ার পরে সে কি করবে? এখানে খাবারটা দেখা মাত্রই একটা হরমোন নিঃসরণ করবে। এই হরমোনটার কারণে অন্য পিঁপড়ারা বা অন্য পতঙ্গরা বুঝতে পারবে যে ও এখানে হচ্ছে ওর কোনো একটা বন্ধু ওদেরকে যাইতে বলতেছে, হয় সে বিপদে পড়ছে, না হলে খাবার পাইছে, যাওয়া লাগবে। পিঁপড়ারা কিন্তু অনেক ভালো সামাজিক প্রাণী, ওরা বন্ধু বিপদে পড়লেও যায় বাঁচাবে, আর খাদ্য পাইলে তো সংগ্রহ করে ওদের যে মানে নিয়ে আসতে হবে, ওদের যে গর্ত থাকে ওরা ওখানে আসতে হবে। এখন ফেরোমেন হরমোনটা এত পাওয়ারফুল একটা হরমোন, 2 থেকে 4 কিলোমিটার পর্যন্ত এই স্মেলটা হচ্ছে যায়, 2 থেকে 4 কিলোমিটার দূর পর্যন্ত ওরা স্মেলটা পায়। এখন ওই যে পিঁপড়াটা খাবার নিয়ে যেই পথ দিয়ে ঘুরে 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 ওর গর্তটাতে যাবে, ওই পিঁপড়াগুলাও ওখানে ফেরোমেন হরমোনের কারণে আসবে, এসে ওই পথ দিয়েই হচ্ছে ওই গর্তটাতে ফিরে যাবে। এজন্য আমরা ওদেরকে কিরকম সারিতে সারিতে যাইতে দেখি। এখন পিঁপড়াদের এক সারিতে চলার কারণই হচ্ছে এই ফেরোমেন হরমোনটা। কি বলছে দেখো তো, বিভিন্ন কর্মকাণ্ডের সমন্বয় সাধনের জন্য নানা প্রাণী হরমোন ব্যবহার করে। কোনো পিঁপড়া খাবারের খোঁজ পেলে খাদ্য উৎস থেকে বাসায় আসার পথে এক ধরনের হরমোন নিঃসরণ করে, যেটা হচ্ছে ফেরোমেন। এর উপর নির্ভর করে অন্য পিঁপড়াগুলো খাদ্যের উৎসে যায়, তারপরে ওখান থেকে আবার বাসায় আসে। শুধু পিঁপড়া না, অন্য পতঙ্গরাও এরকম কাজ করে। তাহলে ওরা এক সারিতে কেন চলে? ফেরোমেন হরমোনের কারণে। বুঝতে পারলাম। এখন আমরা কি জন্য জানতেছি? করুক না পিঁপড়ারা এই ফেরোমেন দিয়ে চলাচল, আমাদের কি? এটা আমাদের জানা এই জন্য দরকার। ধরো তুমি এখন একটা বাগান করছো, বাগানে কিছু পতঙ্গ এসে তোমার সব ওই বাগানের খাবারগুলো খেয়ে চলে যাচ্ছে, মানে ফসল নষ্ট করতেছে আর কি। সেক্ষেত্রে তুমি কি করবা?
মনে করো একটা বড় গামলা নিলা, গামলাতে করে পানি নিলা, কেমন বড় গামলা পানি নিলা, পানির ভিতরে একটা ছোট্ট বাটিতে করে ফেরোমন হরমোন ভাসায় দিলা ওই জায়গায়। ফেরোমন হরমোনের কারণে ওখান থেকে যেই স্মেলটা বের হবে, পতঙ্গরা মনে করবে ওয়াও আমার বন্ধুরা আমাদেরকে ডাকতেছে, মানে বন্ধু হচ্ছে সিগন্যাল পাঠাচ্ছে ফেরোমন হরমোন, তারা হচ্ছে আসবে। এখন মাঝখানে হচ্ছে পানি, পানিতে ওরা মনে করো ডুবে যাবে, কিন্তু ওরা দেখবে এখানে পানি, কিন্তু ওই যে আমি বললাম পিঁপড়ারা অনেক ভালো সামাজিক একটা প্রাণী, যার জন্য ওরা এই পানিতে সাঁতার কেটে কেটে বন্ধুর কাছে আসার চেষ্টা করবে, মনে করবে যে ওই মাঝখানের বাটিটা হচ্ছে বন্ধু আছে, সেক্ষেত্রে ওরা পানিতে ডুবে মরে যাবে। দেখো কত ভালো হইলো, তোমার কোনো বিষাক্ত পদার্থ ব্যবহার করা লাগলো না, তুমি ন্যাচারাল একটা পদ্ধতিতে পতঙ্গগুলাকে মেরে ফেললা, সেক্ষেত্রে তোমার ফসলগুলা রক্ষিত হইলো। কীটনাশক যদি তুমি ব্যবহার করতা সেটা তোমার ফসলের জন্য ক্ষতিকর হইতো, ওই কীটনাশক সমৃদ্ধ খাবার যদি তুমি খাইতা সেক্ষেত্রে তোমার মানে ক্ষতি হতো, ফ্যামিলি মেম্বার্সদের এরকম রোগটা পেটে চলে গেল না, মানে কীটনাশক বিষাক্ত পদার্থ পেটে চলে গেল, সেক্ষেত্রে তো ক্ষতিকর হইতো। তাহলে আমরা ফেরোমন হরমোনটা এরকম ইউজ করার মাধ্যমে কিন্তু অনিষ্টকারী পোকামাকড় দমন করতে পারতেছি। এবার পরের প্রশ্নটা দেখো, অনিষ্টকারী পোকামাকড় দমনে ফেরোমনের ব্যবহার। হয়ে গেছে ব্যবহার, পড়া শেষ, এটা আমি আর পড়বো না। দেখো তো কি বলছে, অগ্র মস্তিষ্ককে গুরু মস্তিষ্ক বলা হয় কেন? এখন অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, মস্তিষ্ককে আমরা এরকম তিনটা পার্টে ভাগ করতে পারি, অগ্র, মধ্য, পশ্চাৎ। অগ্র মস্তিষ্ককে আবার তিনটা ভাগে ভাগ করা যায়, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এই তিনটা নিয়ে হচ্ছে অগ্র মস্তিষ্ক গঠিত। সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এই যে তিনটা অংশ, থ্যালামাস আর হাইপোথ্যালামাস, এই যে তিনটা অংশ, এর ভিতরে এই যে সেরিব্রাম যেটা, এটা হচ্ছে সবচেয়ে বড় বা বিস্তৃত অংশ মিলে নিয়ে গঠিত। কিভাবে? ব্রেন যদি তোমরা দেখো, ঢেউ খেলানো যে অংশটুকু দেখতে পাই না আমরা, এই যে ধরো আমি যদি একটা ব্রেন আঁকি, এরকম থাকে না, প্রথমে আমরা ঢেউ খেলানো একটা অংশ দেখতে পাই মাথার ভিতরে, এই ঢেউ খেলানো অংশ, আর চারপাশে হচ্ছে তোমার আরো জিনিসপাতি আছে। এখন মস্তিষ্কের এই ঢেউ খেলানো অংশটা, এটাই হচ্ছে আমাদের সেরিব্রাম, যেটা ডান আর বাম দুইটা খণ্ডে বিভক্ত। তাহলে দেখো সবচেয়ে বড় জায়গা জুড়ে আছে, ওর কাজও অনেক বেশি, সেক্ষেত্রে আমরা ওকে গুরু বলতে পারি বা লিডার বলতে পারি। তাহলে অগ্র মস্তিষ্ক হচ্ছে আমাদের গুরু মস্তিষ্ক। কি জন্য? কারণ সেরিব্রামটা সবচেয়ে বড়, এই সেরিব্রামের কারণেই, সেরিব্রাম যেহেতু অগ্র মস্তিষ্কের ভিতরে আছে, এজন্য এটারে গুরু মস্তিষ্ক বলবো। সকল প্রাণীর মধ্যে মানুষের অগ্র মস্তিষ্কের বিবর্তন সামগ্রিক অগ্রগামী এবং সবচেয়ে বিকশিত। বিভিন্ন প্রাণীর মধ্যে মানুষের অগ্র মস্তিষ্কের যে সেরিব্রামটা, মানে ওই সেরিব্রামটাই হচ্ছে অনেক বেশি অগ্রগামী, মানে হচ্ছে এটা গঠনটা একটু বড় বা বিকশিত, এরকম বোঝাচ্ছে। মস্তিষ্কের মধ্যে অগ্র মস্তিষ্ক বা সেরিব্রাম, মানে অগ্র মস্তিষ্কেরই একটা পার্ট হচ্ছে সেরিব্রাম, আরও কিন্তু আছে থ্যালামাস, হাইপোথ্যালামাসও কিন্তু আছে, ওইটাই হচ্ছে সবচেয়ে বড় অংশ। এর মধ্যে দেহ সঞ্চালন তথা প্রত্যেক কাজ ও অনুভূতির কেন্দ্র হলো সেরিব্রাম। কি কি কাজ করে? দেহ সঞ্চালনের কাজ করে, কাজ করার জন্য আমাদের অনুভূতি লাগবে, অনুভূতির কেন্দ্র হিসেবে এই সেরিব্রামটা কাজ করে। এটি আমাদের চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা, বাকশক্তি, ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। তোমার চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি ধরে রাখা, যে কোনো ইচ্ছা, বাকশক্তি কথা বলার জন্য, আর ঐচ্ছিক পেশি বলতে হচ্ছে তুমি নিজের ইচ্ছায় নড়াচড়া করাতে পারবা, যে পেশিগুলা আমার হাত পা, এগুলো আমি চাইলেই নিজের ইচ্ছায় নড়াচড়া করাতে পারতেছি, যত জোরে ইচ্ছা মুভমেন্ট করাতে পারতেছি, ওইটাই হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি। তাহলে এই কাজগুলা নিয়ন্ত্রণ করলো কে? আমাদের সেরিব্রাম। বিভিন্ন উদ্দীপনায় সাড়া দিয়ে সিদ্ধান্ত গ্রহণেও সহায়তা করে। কত দরকারি দরকারি কাজ করতেছে, অনেক বিস্তৃত অংশ জুড়েও অবস্থিত, আবার ওর কাজও অনেক গুরুত্বপূর্ণ, এজন্য ওকে আমরা কি বলবো? লিডার বলবো বা গুরু বলবো, ঠিক আছে। এরপরে একটি নিউরনের ডেনড্রাইট থেকে অ্যাক্সন ভিন্ন। কি বললো কথাটা? একটা নিউরনের ভিতরে ডেনড্রাইটও থাকে, অ্যাক্সনও থাকে, একটা একটার থেকে ভিন্ন। হ্যাঁ ভিন্নই তো, চিত্রের দিকে যদি তাকাও, আমি একটু তোমাকে চিত্রটা এঁকে যদি দেখাই, এই জায়গাটায় দেখো, তাকাও, একটা নিউরন আঁকবো, কেমন? তারার মতো একটা অংশ দিলাম, এটা হচ্ছে কোষ দেহ, তুমি তারকাকারও দিতে পারো, গোলাকার, ডিম্বাকার, বহুভুজাকার, বিভিন্ন রকমের দিতে পারো। দিলাম আমি তারার মতো, এটা হচ্ছে কোষ দেহ। এই কোষ দেহের ভিতরে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস ছাড়াও সাইটোপ্লাজমে আরো অঙ্গাণু আছে, মাইটোকন্ড্রিয়াও থাকতে পারে, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সবকিছু থাকে, শুধু সেন্ট্রোজোম থাকে না। এই কথাটা মনে রাখা লাগবে, সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল থাকে না, এটা মনে রাখা লাগবে, এটা অন্য যে কোনো প্রশ্নে আসতে পারে। তাহলে আমি আঁকলাম একটা কোষ দেহ, এবার কিছু প্রলম্বিত অংশ আঁকবো, চিকন চিকন সুতার মতো অংশ আঁকবো, আঁকলাম, আরো আঁকলাম, এরকম ছোট ছোট কিছু প্রলম্বিত অংশ আঁকলাম, এইগুলাকে বলে হচ্ছে ডেনড্রাইট বা ডেনড্রন। ছোট ছোট প্রলম্বিত অংশগুলা হচ্ছে ডেনড্রন, কেমন বুঝতে পারলাম? এরপরে আঁকবো অ্যাক্সন। একটা
প্রান্ত থেকে অনেক লম্বা একটা প্রলম্বিত অংশ বের হয়েছে। এই প্রলম্বিত অংশটা ওদের থেকে অনেক বড় না? এই বড়টাকে আমি বলবো হচ্ছে অ্যাক্সন। বুঝতে পারলাম ডেনড্রন আর অ্যাক্সন কোন জায়গাটা? কোষ দেহ থেকেই বের হবে দুইটাই। কোষ দেহ থেকে ছোট ছোট প্রলম্বিত অংশগুলো হচ্ছে ডেনড্রন, একটা অনেক বেশি প্রলম্বিত অংশ বা অনেক লম্বা ওইটা হচ্ছে অ্যাক্সন। এবার এই যে অ্যাক্সনটা আমি আঁকলাম, অ্যাক্সনের উপরে একটা পাতলা আবরণ আছে, ওইটারে বলবো হচ্ছে এক্সোলেমা আবরণ। অ্যাক্সনের বাইরের আবরণকে কি বলবো? এক্সোলেমা। অ্যাক্সনের বাইরের আবরণ এক্সোলেমা। দেখো নাম কিন্তু মিলে, অ্যাক্সন এক্সোলেমা। এর উপরে কিছু মায়োলিন জমা হবে, মায়োলিন সিথ জমা হইলো। এই যে জমা হয়ে এরকম একটা স্ট্রাকচার গঠন করে, এটা হচ্ছে আমাদের অ্যাক্সন পুরাটা গঠিত হইলো। এবার অ্যাক্সনের পাশে এরকম কিছু শিকড়ের মতো জিনিসপাতি তৈরি হয়, এগুলারে আমরা বলবো হচ্ছে অ্যাক্সন টার্মিনাল বা অ্যাক্সন প্রান্ত। এতটুকু বুঝতে পারলাম। এবার এই কথাটাই তো আমাদের প্রশ্নে জানতে চাইছে যে আকৃতিগতভাবে বা সংখ্যাগতভাবে ডেনড্রাইটের সংখ্যা কয়টা? দেখো এই যে অসংখ্য থাকতে পারে, এইখান থেকে দুইটা বাইর হইলো, এখান থেকে তিনটা চারটা, এরকম করে ছোট ছোট প্রলম্বিত অংশ অনেকগুলা বের হইলো না? কিন্তু অ্যাক্সন কয়টা বের হইলো? অ্যাক্সন শুধু একটা, একটা নিউরনে শুধু একটা অ্যাক্সন থাকবে। তাহলে আকৃতিগতভাবে ওর আকৃতি অনেক বড়, ও অনেক লম্বা, আর ডেনড্রাইট ছোট। সংখ্যাগতভাবে ওরা অনেকগুলা, ডেনড্রাইট অনেকগুলা থাকতে পারে, অ্যাক্সন শুধুমাত্র একটা থাকবে। তাহলে আকৃতিগতভাবে সংখ্যাগতভাবে এই ডেনড্রাইট আর অ্যাক্সনের ভিতরে হচ্ছে পার্থক্য আছে বা ওরা ভিন্ন, আমরা ওদেরকে বলতে পারি। একটি নিউরনের কোষ দেহের চারদিকে, এই যে কোষ দেহ হচ্ছে তারার মতো অংশটা, কোষ দেহের চারদিকে শাখাযুক্ত ছোট্ট ছোট্ট প্রলম্বিত অংশগুলো হচ্ছে ডেনড্রন। আর ডেনড্রাইট হচ্ছে, যদি আমরা একটাকে বলি, যে ছোট্ট একটাকে বলবো হচ্ছে ডেনড্রাইট, আর অনেকগুলো একসাথে থাকলে হচ্ছে ডেনড্রন। কেমন? এক বচন আর বহু বচন। এবার আর কোষ দেহ থেকে উৎপন্ন লম্বা স্নায়ুতন্তু হলো হচ্ছে অ্যাক্সন। লম্বা যেটা বাইর হয়েছে ওইটা হচ্ছে অ্যাক্সন। ডেনড্রন থেকে যে শাখা বের হয় তাকে ডেনড্রাইট বলে। ডেনড্রাইটের সংখ্যা এক বা একাধিক হইতে পারে, অনেকগুলা ডেনড্রাইট একসাথে মিলে ডেনড্রন। আর একটি নিউরনে একটাই অ্যাক্সন থাকবে। অ্যাক্সনে মায়োলিন স্তর ও ডেনড্রাইটের ক্ষেত্রে তা অনুপস্থিত। দেখো এই যে এই জিনিসগুলা যে আঁকছি না, দেখো এই জিনিসগুলা যে আঁকছি না, এগুলা হচ্ছে তোমার মায়োলিন, মায়োলিন জমা হইলো। কিন্তু ডেনড্রাইটের ক্ষেত্রে কি এগুলা কিছু আছে? নাই। তাহলে এই যে মায়োলিন কোথায় থাকবে? অ্যাক্সনের ক্ষেত্রে থাকবে, ডেনড্রাইটের ক্ষেত্রে এগুলা অনুপস্থিত। সুতরাং ডেনড্রাইট আর অ্যাক্সন একজন আরেকজন থেকে ভিন্ন। এখন দেখো এগুলা যে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে তুমি যতটুকু উত্তর লিখবা তার চেয়ে আমি অনেক বেশি কথা বলছি। এই বেশি কথাগুলা শুধু তোমাকে বোঝানোর জন্য বলছি, যাতে তোমার বুঝতে অথবা মাথায় রাখতে সহজ হয়। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।